তাহলে এই ফারুকি অনিমেষ এরা সব মোটিভেটেড হয় কারো মানে নায়িকাদের দ্বারা? আপনি একটু জিনিস তাই তো বলতে চাচ্ছ, মানে আমি একটু সরল মনে জানতে চাই। সেটা আমি তো ওনাদের পার্সোনাল সম্পর্কের সাথে উঠা বসা করি না, আমি জানি না, পর্দা দেখে সেটাই মনে হয়। আমি অবশ্যই বলছি যে হ্যাঁ সম্পর্ক ছিল, সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর আমি বুঝতে পেরেছি সেটা বেসিক্যালি ব্ল্যাকমেইল ছিল, ইটস নট রিলেশনশিপ। আমার শিক্ষা, আমার বোঝাপড়ার হাইট এরকম না যে আমি একটা ঠাস করে একটা বোকার মতো কথা বলবো এবং পরে সরি বলে মাফ চাইবো। আমি দিন দর্দ দেখতে পারি না, সত্যি কথা বলতে। তুমি দুটো ছবি দেখলা, সব ছবি দেখিনি কেন? আমি সত্যি বলি, আমি দিন দর্দ দেখতে আমি গিয়েছিলাম, আমি এসকেএস টাওয়ারে গিয়েছিলাম। জ্যোতির অনেক টাকা, নিজে উদ্যোক্তা এবং এই বয়সে এই ধরনের বিজনেস পলিটিক্সে এত সরব এবং চলচ্চিত্র তো আছেই, তো এটাকে খুব ওন করো কিনা, খুব ভালো লাগে কিনা যে ধনী অভিনেত্রী? যখন ধনী অভিনেত্রী হলে জ্যোতিকা জ্যোতি একদম প্রোডিউসার, সরি, সিনেমা বানাতো। বানাচ্ছ তো একটা ঘোষণা পেলাম তোমার প্রোডাকশন হাউস থেকে। আমি প্রোডাকশন হাউস থেকে আমি একটা সিনেমা সেল করে দিয়েছি, যেটা আমার প্রোডাকশন না। আচ্ছা, গভর্নমেন্টের অনুদানের ছবি, অন্যের প্রোডাকশন। আমি জাস্ট এসবিএফ এর কাছে অনলাইন রাইটসটা সেল করে দিয়েছি, যেহেতু ওদের সাথে আমার একটা যোগাযোগ ছিল। তাও করোনার মধ্যে বসে থেকে, তখন অনেকগুলো স্ক্রিপ্ট করা হয়েছে, কারণ কিছু করার ছিল না। কিন্তু যদি আমার অনেক টাকা থাকতো আমি নিজেই ইনভেস্ট করতাম, যেরকম আমাদের জলিল ভাই করছেন। সো আর ওনার মতো টাকা থাকলে আমি তো কি করতাম, বছরে আরো অনেকগুলো ছবি বানাতাম, অনেক ডিরেক্টর, অনেক আর্টিস্ট, বাজেট, ভালো বাজেটের ছবি করতাম। মানে প্রথমেই এইরকম আওয়াজটা যে আমার 100 কোটি টাকা বাজেটের ছবি, ভেতরে কিছু নেই, সেই আওয়াজটা আমি দিতে চাই না। আমি ভালো ছবি বানাতাম, তার জন্য যা টাকা লাগে, কারণ আমাদের ভালো ছবির ডিরেক্টররা সত্যি অনেক কষ্ট করে। 100 কোটি টাকার ছবি আমি দিন দর্দ দেখতে পারি না, সত্যি কথা বলতে। তুমি দুটো ছবি দেখলা, সব ছবি দেখিনি কেন? আমি সত্যি বলি, আমি দিন দর্দ দেখতে আমি গিয়েছিলাম, আমি এসকেএস টাওয়ারে গিয়েছিলাম আমার মা বাবাকে সহ, কারণ সেদিন আমাদের একটু মন টন খারাপ ছিল এবং আমি কোনোদিনই ওনার কাজ দেখিনি। তো আমার মনে হলো যে ছবিটা এত বাজেট, বাইরে শ্যুট করা হয়েছে, একটু দেখে আসি টেকনিক্যালি আসলে কতটা কি হলো। সত্যি দেখতে গিয়েছি, কিন্তু এসকেএস টাওয়ারে দিন দর্দ নেই। তখন আমরা পরাণ দেখলাম, পরাণটা আমি পরে দেখতাম, সেদিন পরাণ দেখা হয়ে গেল। তারপরে তো আর সময় পাইনি দিন ডে দেখার। তো দেখতে হবে, দেখা উচিত যে এই ছবি নিয়ে এত ইয়ে হয় আমার, কারণ আমি যেহেতু মিডিয়ায় কাজ করি, যে আমি দেখলেই এই ছবিকে সাপোর্ট করা হয়ে গেল, এই ধরনের ছবিকে বয়কট করা উচিত, এই জায়গায় আমি থাকতে চাই না। ওনারা এত কষ্ট করে এত কিছু, কিন্তু আমার আসলেই মনে হয় যে শুধু যদি প্রডিউস করতেন, অথবা উনি যদি অ্যাক্টিংটা করতেই চান, খুব ভালো ডিরেক্টরের হাতে নিজেকে ছেড়ে দিলে তাহলে হয়তো আমরা ভালো সিনেমা পাবো। আচ্ছা, এবার একটু অনেক সিরিয়াস নোট একটা প্রশ্ন রাখতে চাই, যে আমরা বিভাজন করি না, ফিল্ম ভালো ফিল্ম, মন্দ ফিল্ম, সেটাই থাকে, কিন্তু বিভাজিত আসলে অভ্যেসটা আমাদের ভেতরে রয়েছে। যদি বলি যে হাওয়া একটা ঘরানার ছবি, হাওয়া যে দাওয়াত দেওয়া হয় প্রিমিয়ারে, যারা যারা আসেন তাদের কোথাও কমার্শিয়াল মুভির কোনো সেলিব্রিটি থাকে না। আমি বিং এ জার্নালিস্ট, আমি একজন সবুজকর্মী হিসেবে বললাম। একইভাবে যখন একটা কমার্শিয়াল ফ্যান্টাসির বা সোহানুর রহমান সোহান ভাইরা ছবি বানায়, তখন চঞ্চল চৌধুরী দাওয়াত পায় না, জয়া দাওয়াত পায় না, জ্যোতিরা দাওয়াত পায় না। তো আবার এরা টকশোতে এসে আমার সামনে বলে যে না, কোনো বিভাজন নেই, আমরা ভালো ছবি বানাচ্ছি। তো এই যে দুটো তো একেবারেই দেয়াল আটকানো, এবং দেয়াল আটকানো পরিষ্কার হয়েছে এবার হাওয়াতে নানানভাবে কথাবার্তা শুরু। আমাদের কমার্শিয়াল দু চারজন ডিরেক্টর স্ট্যাটাস দিয়েছে, নাটক হয়েছে, অনেকেই বেশিরভাগই সাপোর্টের বন্যা। সো এই প্রবণতাকে কিভাবে কি মনে? এটা হচ্ছে যে এখন তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ ওনারা বুঝতে পারছে যে আসলে এই একই জায়গায় চক্কর খেয়ে আর ইন্ডাস্ট্রি তো নেই আসলে। লাস্ট কয়েক বছর ধরে তো শুধু পিকনিক আর ইলেকশনই ছিল, তাই না? সো ওনারা হয়তো বুঝতে পেরেছে যে না, আসলে যেটা সিনেমা সেটার পাশেই দাঁড়াতে হবে। তো আমার মনে হয় বন্ডিংটা আমি শুধুমাত্র মানে সিনেমার বিষয়টা এমন হওয়া উচিত যে প্রিমিয়ার শোতে শুধু এই ক্যাটাগরির সিনেমা, ওই ক্যাটাগরির সিনেমার আর্টিস্ট, কলাকুশলী তা না, বিভিন্ন সেক্টরের, দেশের বিভিন্ন সেক্টরের মানুষকে দেওয়া উচিত। সাহিত্যিক,
একদম ব্যবসায়ী, আপনি যদি একজন ব্যবসায়ীকে সিনেমা না দেখান উনি কি করে ভাববে কি করে সিনেমার কথা? মিনিস্টার, সচিব, মানে প্রশাসনিক অনেক মানুষকে দাওয়াত দেওয়া উচিত। এটা কেন করে না আমি জানি না, আমি প্রডিউস করলে করব। এটা খুব গুড আইডিয়া এবং এর জন্য তুমি হয়তো সফল প্রডিউসার হবা। তো অপেক্ষা রয়েছি তোমার প্রোডাকশনে ছবিতে যদি গান টানের সুযোগ পাই। তো যদি তোমার একটা এর আগে আমার একটা শোতে তোমার একটা কথা ভাইরাল হয়েছিল এবং আমি খুব বিপাকে পড়েছিলাম। আপনি তো এখনো বিপাকে পড়বেন এটা নিয়ে। বাংলাদেশের সমস্ত নায়িকা আমাকে ফোন করে মোটামুটি আমাকে উৎখাত করবে, ঢাকা ছাড়া করবে এরকম। এটা কিন্তু বলেন নাই, দেখছেন না? আমি যে বিপদে পড়েছিলাম সেটা তোমাকে বলেছিলাম। তুমি বলেছিলে যে কখনোই তুমি যাদের বয়ফ্রেন্ড নির্মাতা তাদের কাজ করবা না। তুমি নিজেও একজন নির্মাতার গার্লফ্রেন্ড ছিলে এবং সেখানে সে প্রেমটা খুব দারুণভাবে ছিল বা ব্রেকআপ হয়েছে তা জানি না, তোমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এই কথা বলার পর দেখেছি যে তুমিও স্বাভাবিক কথা অনেক সময় নিজের ম্যাচুরিটি বা নিজের সময় গেলে কথার আবার একটা পরিশীলিত রূপ ধারণ করে। তুমি কি ওই মন্তব্যে স্ট্যান্ড করছো নাকি না? আমি অবশ্যই মন্তব্যে স্ট্যান্ড করছি। ব্যাপারটার জন্য সরি। তুমি এক প্রশ্নই আসে না? আমাকে 2-3 জন বলেছে যে এটা ভুল বলেছে, she feels sorry আপনি যে কোনো অনুষ্ঠানে, কিন্তু তার থেকে প্রথম কথা হচ্ছে যে আমার শিক্ষা, আমার বোঝাপড়ার হাইট এরকম না যে আমি একটা ঠাস করে একটা বোকার মতো কথা বলবো এবং পরে সরি বলে মাফ চাইবো। যদি কোনোদিন আমি কোনো কিছু বলে ফেলি, আমি বন্দুকের গুলি আমারটা বন্দুকের গুলি, কারণ আমি বুঝে শুনেই কথা বলি এবং আমি স্টাডি করি। আমি কোনো আউল ফাউল কথা এইসবের মধ্যে নাই বেসিক্যালি। সত্যি কথা যেটা, আমি বলবো না যে আমার কথাই ঠিক, কিন্তু আমি যেটা প্ল্যান করে, মানে আমি যেটা মনে করি, যেমন আমার ফেসবুক স্ট্যাটাস, আমি যদি কিছু লিখি আমি কোনোদিন ডিলিট করব না। অনেকেই ফোন করে আপনি এটা প্লিজ সরান। অনলিমি 2টো স্ট্যাটাস করেছি এবং সেটা আমাদের 2জন প্রিয় সাংবাদিকের। কারণ আমার এটা মনে হয়েছে যে ওকে, যদি তার একটু ভালো হয় থাক না, রিকোয়েস্ট করার পর। কিন্তু অন্য সেক্টরের কেউ হলে সেটা আমি করতাম না। আমার জায়গায় আমি ঠিকই বলেছি। আপনি যে আবার মূল প্রসঙ্গে চলে আসি, যেটা যে ডিরেক্টর গার্লফ্রেন্ড, আমার যে সম্পর্কটা ছিল খুবই অল্প দিন। প্রথম কথা অবশ্যই আমি অবশ্যই বলছি যে হ্যাঁ সম্পর্ক ছিল। সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর আমি বুঝতে পেরেছি সেটা বেসিক্যালি ব্ল্যাকমেইল ছিল, ইটস নট রিলেশনশিপ। কারণ তার কোনো কাজ কিন্তু আমি করিনি, অল্প ছোট কাজ করেছি, যেটা এর থেকে অনেক ভালো কাজ তখন আমি অন্যদের সাথে করতাম। সো হ্যাঁ, যেরকম গার্লফ্রেন্ডকে যেরকম ডিরেক্টর বয়ফ্রেন্ড সুযোগ করে দেয় সেটা আমার কপালে জোটেনি, কারণ বিষয়টা রিয়েল ছিলই না। জোটার তো ব্যাপারে সেই দুঃখে বলেছি, তো সেই দুঃখে আমি বলিনি। আমি বলেছি যে গার্লফ্রেন্ড অ্যাক্ট্রেস সেরকম ডিরেক্টরের সাথে যখন আমি কাজ করেছি, আমি ডায়লগ বলছি, চেহারা দেখাচ্ছে ডিরেক্টরের গার্লফ্রেন্ডের। ওকে, সো আমি আমার জায়গায় একদমই ডিসাইডেড যে এখনও ওই মানসিকতা বা ওরকম পরিধি তৈরি হয় নাই যে আমাকে, আমার ক্যারেক্টারটাকে ডিরেক্টর নিরপেক্ষভাবে দেখবে যে হ্যাঁ ওকে। আপনি এখন বলতেই পারেন যে তুমি ডায়লগ বলছো তো কী হয়েছে, অন্য আরেকজনের চেহারা দেখাইতে পারে, কিন্তু পুরোটা জুড়ে তো এটা হতে পারে না, পুরো কাজটা জুড়েই তো এটা হতে পারে না। এটা একটা। তারপরে আমি বলেছিলাম যে অনেকেই আছেন যে শুধু গার্লফ্রেন্ডকে নিয়েই কাজ করেন এবং আসলেই তো করেন। সো ওনারা তো প্রথম কথা ঠিকঠাক ক্যারেক্টারে নেবেন না, তারপরে মিসইউজ করবেন একজন আর্টিস্টকে। আমি নিজেকে মিসইউজ করতে রাজি না, সেই জন্যই তাদের সাথে কাজ করতে চাই না। তো যদি ধরো জীবন তো আসলে নিয়তির সাথে বন্দী, তোমার সাথে তো পরবর্তীতে কোনো নির্মাতার সাথে প্রেম বা বিয়েও হতে পারে, নাকি সম্ভব না? হতে পারে, বিয়ে, মৃত্যু, জন্ম, এগুলো নিয়ে কেউ কিছু বলতে পারে না, এটা ভাগ্য। তো তখন তো তুমি ডমিনেট করবা যে না, ওই ডিরেক্টর তো অন্য না, মানে আমি ডমিনেট করব, সেই ডিরেক্টর শুনবে, সেরকম ডিরেক্টরের সাথে আমি কাজ করতে রাজি না। মানে হাজব্যান্ড হতেই পারে, হাজব্যান্ডের ব্যাপারটা আলাদা, কিন্তু তার শিল্পের জায়গায়, তার সৃষ্টির জায়গায় সে আমার কথায় মোটিভেটেড হবে, তাকে আমি মানে অ্যাটলিস্ট সেই রেসপেক্টটা করতে পারবো না। তাহলে এই ফারুকি অনিমেষ এরা সব মোটিভেটেড হয় কারো মানে নায়িকাদের দ্বারা? আপনি একটু জিনিস, তাই তো বলতে চাচ্ছ, মানে আমি একটু সরল মনে জানতে চাই। সেটা আমি তো ওনাদের পার্সোনাল সম্পর্কের সাথে উঠা বসা করি না, আমি জানি না, পর্দা দেখে সেটাই মনে হয়।